হ্যালো বন্ধুরা, আমি হাসান খান আবার এসে গেছি আমাদের শো সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে। তো আমাদের আজকে যে গেস্ট একদম দুষ্টু মিষ্টি, খুব কম বয়সী একটা মেয়ে, তার সাথে খুব জমিয়ে আড্ডা হবে, আপনারা সঙ্গে থাকবেন। এবং ছোট্ট সে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে মডেলিং, অ্যাক্টিং, গ্রুমিং করে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। তো আজকে তার সাথে খুব জমিয়ে আড্ডা হবে। আপনারা যেমন আগে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকটা ভিডিওতে, আজকেও থাকবেন। তো খুব শীঘ্রই তার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। সে হচ্ছে সারান্যা। কফির গন্ধে ভরে উঠুক সকালটা, ভাবনা, গল্প আর নতুন আইডিয়ার আসর এখানেই শুরু। সুপার কফি, সুপার টক, মিস্টার খানের সাথে নন স্টপ। চুমুকে চুমুকে নতুন জ্ঞান, সুপার কফি উইথ মিস্টার খান। শুনুন, ভাবুন, শেয়ার করুন, প্রতিটি কাপে অনুপ্রেরণা। আপনার প্রিয় পডকাস্ট সুপার কফি উইথ মিস্টার খান। নমস্কার, আমার নাম শরণ্যা ঘোষ। আমি একজন ফ্রিল্যান্স মডেল অ্যান্ড অ্যাক্টর। পাশাপাশি আমি কলেজে পড়াশোনাও করছি। আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। অ্যান্ড সবার আগে আমি জানাতে চাই মিস্টার খানকে তার শোতে ডাকার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সঙ্গেও আমার খুব ভালো সময়টি কাটবে। সো আপনারা ভিডিওটা দেখে যান, আমার সম্পর্কে জেনে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো সারান্যা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো অনেক আমাদের দর্শক, তোমার বয়সী যে মেয়েরা এই মুহূর্তে অ্যাক্টিং, মডেলিং, গ্রুমিং করছে, তোমার কাছ থেকে হয়তো তুমি কিভাবে নিজেকে ম্যানেজ করছো সেটা শিখতে পারবে, জানতে পারবে। এবং আমরাও জানতে পারবো তোমার এই স্টাডি মানে পড়াশোনার জীবনে তুমি নিজেকে এই অ্যাক্টিং জগতে, গ্রুমিং জগতে নিজেকে কিভাবে ম্যানেজ করে চলছো। তো অনেক আড্ডা হবে, বন্ধুরা সঙ্গে থাকুন। তো আবার তোমাকে এগেন সারান্যা আমাদের এই শোতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সারান্যা, তুমি এই যে পড়াশোনার, এখন তো কলেজ করছো তাই তো? তো এই পড়াশোনার ফাঁকে ফাঁকে অ্যাক্টিং, মডেলিংটাকে কিভাবে ম্যানেজ করছো, আবার তার মধ্যে ফ্যামিলি, মানে কিভাবে তুমি নিজেকে এটাকে মানে ম্যানেজ করে যাচ্ছো, এটা যদি তুমি বলো। নিশ্চয়ই। আসলে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু তো অসুবিধা হয়। সেকেন্ড ইয়ারের একটা পড়ার চাপ আছে অবশ্যই। মাথায় একটা টেনশন করে সবসময় যে পড়তে হবে পড়তে হবে, এক্সাম আসছে। এবার কি হয়, যখন কলেজের এক্সামটা হয়ে যায় বা জাস্ট এমনি নর্মাল ক্লাসেস চলছে, তখন হয়তো এক্সাম 2-3 মাস দেরি আছে, তখন আমি মাঝে মাঝেই কাজ করি। তখন উইকডেজেও পারি, কিন্তু মেনলি আমি ফোকাস করি অন স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। মেনলি রোববারটা আমার করতে সুবিধা হয়, বিকজ স্যাটারডে অব্দি আমার ক্লাসেসের চাপ থাকে। এবার যখন পরীক্ষা চলে ওই টাইমতে কি হয় না, ওই একটা মাস, ওই 10 থেকে 15 দিন, যতদিন আমার এক্সামটা চলছে, কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না আমি। তখন পুরো ফোকাস আমার পড়াশোনার উপর থাকে। এক্সাম হয়ে গেল, আমি তারপর আবার কাজে ফিরি। না, একদম ডেফিনেটলি। অ্যাকচুয়ালি কি হয় দেখো, পড়াশোনাটা তো আগে জরুরি, নিশ্চয়ই। এবং তখন কাজের বাইরে যখন কোথাও খুব ভালো, যাই হোক তোমার জীবনে উন্নতি করো পড়াশোনার দিক দিয়েও, মানে মডেলিং এবং অ্যাক্টিং জগতেও আমাদেরও ব্লেসেস থাকলো আমাদের টিমের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সারান্যা, এই যে তুমি এই মুহূর্তে কাজ করছো, বাড়ির থেকে কতটা সাপোর্ট পাও, এবং কাজের জায়গাতে এমন তোমার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলা আমাদের এই যে ইন্ডাস্ট্রি, মানে এক কথায় মা বাবার একমাত্র মেয়ে তো বললে মনে হয়, তাই না? হ্যাঁ। তো একটা যে একটা টেনশন বা বাড়ির থেকে কতটা তোমাকে এই ব্যাপারে পারমিট করে, এবং একটা তোমার মধ্যে এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কি কৌতূহল, নেগেটিভ বা পজিটিভ, যে সিনেমা ইন্ডাস্ট্রি মানে সোসাইটির মধ্যে, রিলেটিভের মধ্যে তোমার এই মুহূর্তে অনেক কিছু শুনতে হয় বা না বলেও লোকে বলে। তো এই ব্যাপারে তোমার কি ধারণা, মানে আমাদের দর্শকরাও জানুক, এবং তোমার মতো এই বয়সে অনেক মেয়েরা, নতুন মেয়েরা আমাদের ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে এবং নিজেকে ভবিষ্যৎ যে এইটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেবে এইভাবে ডিসিশন নিয়ে আসে। তো কি কি ফেস করতে হচ্ছে এই মুহূর্তে তোমাকে বাড়ির থেকে বা কাজের জায়গা থেকে, এইগুলা নিয়ে যদি একটু তুমি বলো, মানে এই মুহূর্তে তোমাকে কাজের পারপাসে কি কি ফেস করতে হচ্ছে, আর যদি ফেস করতে তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করছো বা কিভাবে সেটাকে মানে তুমি ট্যাগল করছো। নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে, আমি লাস্ট অনেকদিনই কাজ করছি, অনেক বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। এবার
হ্যাঁ, মা বাবার ফুল সাপোর্ট আছে, মা বাবা দিদা সবারই ফুল সাপোর্ট আছে। ইভেন তারা যখন আমার কাজ কোথাও রিলিজ হয়, সেটা বিগ স্ক্রিন হোক, আমার যেরকম রিসেন্টলি 1-2 মাস আগে একটা শর্ট ফিল্ম রিলিজ হয়েছে, নন্দনে স্ক্রিনিং হয়েছে। আনফর্চুনেটলি আমার ওই দিন শুট পড়ে গেছিল বলে আমি যেতে পারিনি। আচ্ছা, তবে হ্যাঁ, অবশ্যই আমি আমার টিমকে কনগ্রাটস করেছি সেটার জন্য, আমার ডিরেক্টর প্রডিউসার সবাইকে আমি কনগ্রাটস করেছি। আমি যেতে পারিনি সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি আমার নিজেকে বিগ স্ক্রিনে প্রথমবার দেখবো, আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট আচ্ছা, কি করবো, আমার কাজ পড়ে গেছে, পড়াশোনার চাপ চলছে। Consistency মানে একসাথেই যেটা পড়ে যায় আর কি। হ্যাঁ, মানে এতটাই আমার আনফর্চুনেট আমি যে আমার ওই ডেটটায় ক্ল্যাশ করে গেল গিয়ে। আমি জানতাম স্ক্রিনিং হবে, আমার খবর পেয়েছি আমি, এবার কিছু করার নেই না, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্স যেটা। আর হ্যাঁ, আমি পড়াশোনা যেটা আপনার বললেন এক্ষুনি, কি বলছি, যে পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজেকে কিভাবে তুমি মেনটেন করছো হ্যাঁ। এবং কি কি ফেস করছো এই মুহূর্তে, মানে তা তো তোমার অল্প বয়সে একটা নিজেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে তুমি কাজ করছো, তোমাকে কি কি ফেস করতে হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে বলতে প্রথম যেটা আমার ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার টাইম আর শুটের টাইমটা ব্যালেন্স করা। একদম। কারণ আমি যদি 24 ঘন্টার মধ্যে পড়াশোনা 10 ঘন্টা আর এদিকে কাজও আরো কিছুক্ষণ, এবার সবসময় যদি আমি পড়তেই থাকি তাহলে আমি কাজটা করবো কখন, তাই না? তো দুটোকেই ব্যালেন্স করে চলতে হয়। যারা চাকরিজীবী, যারা চাকরি করে, অনেক আছে না পড়াশোনার সাথে পার্ট টাইম জব করে, তারা যদি সারাক্ষণই পার্ট টাইম জবই লাগিয়ে দিল, তাহলে সে পড়বে কখন, সে পরীক্ষা কখন দেবে? সেম সিচুয়েশন আমারও। পড়ার টাইমটাও আমাকে, হ্যাঁ, যত এক্সাম এগোতে থাকে সেরকম আমি পড়ার টাইমটা বাড়াতে থাকি, 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে বাড়াতে থাকি আস্তে আস্তে। দিয়ে যখন এক্সাম চলে তখন সারা টাইমটাই মানে নাওয়া খাওয়াটা রেখে দিই, বাকি পুরো টাইমটাই পড়াশোনা। কারণ তখন মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে যে আমাকে পড়াটা করতে হবে। কমপ্লিট করার পর তোমার ইচ্ছা যে কোনো চাকরি জব করব বা সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ারকে মানে খুব ভালো জায়গায় দেখতে চাই, নিশ্চয়ই। কোন দিকে, মানে তোমার ফোকাসটা কোন দিকে, মোটামুটি ভাবনা চিন্তাটা? অ্যাট প্রেজেন্ট তো আমার কাছে দুটোই সমান ইম্পর্টেন্ট, 50-50। এটাও আমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাজ আমার কাছে যেরকম, আমার পড়াশোনা তেমন আমার কাছে ইম্পর্টেন্ট। তবে আমি কিন্তু পড়াশোনার পরে বলেছি, হ্যাঁ। তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি মানে ক্যারিয়ারটাকে নিজের মানে কোন জায়গাতে তুমি নিয়ে যেতে চাও? একটা চাকরি করে নিজেকে সেটেলমেন্ট হয় না অনেকের, আমি একটা জব করবো সামথিং, না নিজেকে তুমি এই সিনেমা জগতে একটা বড় জায়গায় দেখতে চাও, এইটা জানতে চাইছি। আমি নিজেকে একজন, সেটা যেটাই হোক, এই প্রফেশনই হোক বা আমার পড়াশোনাই হোক, যেটাই হোক, আমি নিজেকে একজন এস্টাবলিশড পারসন হিসেবে দেখতে চাই। সেটা আমি হতে পারে কোনো কর্পোরেট লাইফে আমি হয়তো চাকরি করছি, আমি নিজেকে, আমার যেটা মন থেকে ইচ্ছা সেটা হচ্ছে কোনো বড় হোটেলের ফ্রন্ট ডেস্কে জব করা, একজন রিসেপশনিস্ট। আচ্ছা, আর এইদিকে প্রফেশনেও যদি আমি নাম করতে পারি, আমি এই মুহূর্তে তো আমি স্ট্রাগলিং একটা একজন। নাম করতে তুমি চাইলে হবে, তুমি যদি চাও তো নাম নিশ্চয়ই করবো। হয়তো পার্থক্য, কেউ 5 বছরে ওই জায়গাতে পৌঁছেছে, তুমি হয়তো 10 বছর লাগতে পারে তোমার, বা কাউরি 15 বছর লাগতে পারে। আমাদের জানা মানে অনেকে হয় না যে তুমি যেরকম একটা তোমার চিন্তা ধারণা কিরকম, তোমার বয়সী মেয়েদের তোমার ভিডিওটা যদি দেখে, তারাও তো সেই হয়তো কলেজে পড়ে কেউ, বা হয়তো স্কুলেও পড়ে, এবারে সেই জায়গা থেকে তো এই শুরু করে যদি লাইফটাকে, তো কিছুটা হলেও তো যে হ্যাঁ তুমি নিজেকে কিভাবে চালাচ্ছ, বা কি নিজেকে ওই জায়গাতে, নিজেকে স্বপ্ন কোন জায়গায় দেখেছো যে নিজে কর্পোরেট সেক্টরে আমি একটা জব করলাম, লামসাম যা একটা স্যালারি হলো আমি পেয়ে হয়তো ওটার মধ্যেই সন্তুষ্ট। আবার তোমার আরেকটা চাহিদা হতে পারে যে না, আমি নিজেকে একটা বিগ স্ক্রিন, যেমন তুমি কিছুক্ষণ আগে বললে যে আমি একটা বলিউড টলিউড, মানে আমি একটা জায়গায় যে থাকবো যেখানে একটা পরিচিতি থাকবে। হ্যাঁ, এইটার ব্যাপারে অবশ্যই আমি বলবো। আমি ছোট থেকেই চেয়েছিলাম নিজেকে, তখন তো ফোন ছিল না, যখন ফোন এসছে, আমি আগে সেটা বলছি, যখন ফোন এসছে তখন আমি চেয়েছিলাম যে আমি যদি কোনো একবার চান্স পাই নিজেকে ফোনে দেখা, কোনো সুন্দর মিউজিক্যাল রিল হোক বা ইউটিউব শর্ট স্টোরি হোক বা যে কোনো কোথাও, বা নিজেকে টিভিতে, যেটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল নিজেকে টিভিতে বা বড় পর্দায় দেখার, ভগবান একটু সুযোগটা করে দিয়েছে। আমি নিজেকে টিভিতেও দেখেছি, আমি নিজেকে বড় পর্দায় দেখার এই সুযোগটা, ভগবান সবকিছু সুযোগ খুলে রেখেছে, চেষ্টাটা নিজেকে করতে হয়। নিশ্চয়ই নিজেকে অপরচুনিটিটা গ্র্যাব করতে হবে। ভগবান দেখো সবার জন্য সব সুযোগই রেখে দিয়েছে, এবার ভগবানের উপরে আমরা কোনো সময় দোষারোপ করলাম বা কিছু করলাম, তার নিজেকে চেষ্টা করলে ভগবান সেটাতে তথাস্তু মোহর দেবে। হ্যাঁ, অবশ্যই, ওই তো আমি সেটাই বলছি, আমার ছোট থেকে যেটা ইচ্ছা ছিল, আমি এতটাই লাকি যে খুব কম জন তো নিজের স্বপ্নটা সত্যি করতে পারে, আমি আমার নিজের স্বপ্নটা সত্যি করতে পেরেছি। আমি নিজেকে টেলিভিশন স্ক্রিনে দেখেছি,
আমি নিজেকে ফোনে দেখেছি, আচ্ছা যখন কোনো রিল বা মিউজিক ভিডিও চলছে সেখানে আমি কাজ করেছি, সেখানে আমি নিজেকে দেখতে পেরেছি, সেইটার ভিউজ এসছে, মিলিয়ন ভিউজ, লাখ ভিউজ গেছে, হাজার হাজার লোক আমাকে দেখেছে, আমাকে চিনেছে। বাহ, অ্যান্ড টেলিভিশন তো অবশ্যই একটা বড় অডিয়েন্সকে গ্র্যাব করছে জিনিসটা। টেলিভিশনে আমাকে হাজার হাজার লোক দেখেছে, আমার অনেক রিলেটিভস আমাকে কনগ্রাচুলেশনস করেছে সেটার জন্য, আমার রিলেটিভস আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে আমি কোথায় কাজ করেছি, এ করেছি, অনেক কিছু। অবশ্যই তারা তো মানে দেখছে এটা একটা অন্য প্রফেশন। একদম। তুমি যদি নিজেকে কোনো জায়গায় মানে অটুট একটা যদি এর মধ্যে থাকো, মানে যে আমি এটা করব, মনের মধ্যে তোমার জোর, জেদ, পরিশ্রম, তোমার নিষ্ঠা সবকিছু যদি মিলিত হয়ে তুমি এগিয়ে যাও, একদিন না একদিন সেটা তুমি সাফল্য পাবে। নিশ্চয়ই, মানে আজ অব্দি আমি যতগুলো প্রজেক্টস আমি কাস্টেড হয়েছি, আমি যতগুলো প্রজেক্টস কাজ করেছি, যত জনের সাথে কাজ করেছি, অ্যান্ড পড়াশোনার দিকেও সেম, আমি যা এতদিন যা পড়েছি বা করেছি, আমি এখন যে কলেজে একটা ডিগ্রি নিচ্ছি, এবার এগুলো সবই তো আমার নিজের দক্ষতায়। আর যদি আমি ভালোভাবে না পড়ে সেই মার্কসটা না তুলতাম, আমি কি কলেজ অব্দি পৌঁছতে পারতাম? আজকে আমি সেকেন্ড ইয়ারে যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে রয়েছি, আমি নিজের উপর খুবই প্রাউড যে হ্যাঁ, আমি নিশ্চয়ই পড়াশোনায় যতটাই ভালো করেছি তবেই আমি একটা ভালো রিনাউন্স কলেজে এখন চান্স পেয়েছি। আর এইদিকেও তাই, আজ আমি যেখানে আছি, আর আমি যতগুলি ওয়ার্কস করেছি সব করে প্রজেক্টটাতে আমি দক্ষতায় চান্স পেয়েছি। আচ্ছা শোনো, আমরা তো খুব সিরিয়াস, আমাদের একটা আড্ডা চলবে মাঝে একটু মানে খুব মানে সোশ্যাল মিডিয়ার একটা ভাইরাল ট্রেন্ডিং নিয়ে জিজ্ঞেস করছি, 370 টাকার বিরিয়ানি। এই যে 370 টাকার বিরিয়ানি কি বৃত্তান্ত, এই ব্যাপারে কি জানো? অনেক কিছু আমি লেখালেখি বা দেখছিলাম, তো তুমি ওখানে কিছু জানো ওটার ব্যাপারে? আপডেট আমাদের দর্শকদের যদি বলো। হ্যাঁ, আমিও শুনছিলাম ওটা কয়েকদিন ধরে যে 370 টাকার বিরিয়ানি নিয়ে একটা হ্যাঁ মিম চলছে, খুবই ট্রেন্ডিং, এবং ছেলেটি খুব ট্রোলও হয়েছে আমি শুনেছি। এবার আমার বলতে ছেলেটার মাইন্ডসেটই ঠিক না, মানে তুমি 370 টাকা কেন, তুমি যদি 1000 টাকারও বিরিয়ানি খাও, আমি 1000 টাকার বিরিয়ানি মেয়েটিকে খাওয়ানো হচ্ছে, বড় হোটেল, দামি জায়গা, তো তার দেখে তুমি 1000 টাকা দিয়ে মেয়েটিকে পটিয়ে ফেলবে? মানে মেয়েটিকে জাস্ট ওর কাছে খেতেছে যে হ্যাঁ আমি ঠিক আছে, ও খেতে দিলে তবেই আমি ওর সাথে রিলেশনশিপে এগোবো, মানে এই ব্যাপারটা একটু চিপ না? মানে একটা যে কোনো মেয়েই তো মানে রাগ করবে। এবং শুনলাম আমি অনেক মেয়েরা নাকি তাদের ওপিনিয়ন যেটা হচ্ছে খুব রুডলি প্রেজেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা মানে ছেলেটির এগেইনস্টে। আমি খুব শিওর না, আমি শুনেছি সবকিছু শোনা। আমিও দেখেছি, আমি পড়েছি কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় মেয়েরা ভিডিও বানিয়েছে, লেখালেখিও করেছে যে আমরা তো একটা কোনো জায়গায় মানে পার্লারে যাই তো 2000-3000 টাকা 4000 টাকা খরচা। নিশ্চয়ই একটা মেয়ে কি একটা মেয়ে তাকে নিজেকে মেনটেন করার জন্য 2000, 4000, 5000, 10,000 টাকা অব্দি খরচা হচ্ছে। স্পা থেকে শুরু করে যখন সবকিছু ম্যানিকিউর পেডিকিউর করে তখন তো পেছনে 10,000 টাকা খরচা হচ্ছে একটা মেয়ের ওপর। তো একটা ছেলে কি করে এটা ভাবলো যে 370 টাকা দিয়ে একটা মানুষকে বিরিয়ানি খাবে আর সে পড়তে যাবে? এটা তোমার রাগ হচ্ছে শুনে? ঠিক না, মানে ছেলেটি ভাবনা চিন্তা একটু চেঞ্জ করা উচিত। মেবি যদি এটা মেবি ধরো তোমার সাথে যদি এটা ঘটতো কি হতো? ফার্স্ট একটু ভাবতাম যে কিরকম ছেলে, মানে যদি ছেলেটি সত্যি আমাকে এরকম ভাবতাম, আমি বলতাম এই কিরে বাবা, এই কিরম ছেলে। তোমার ওপিনিয়ন কি হতো ব্যক্তিগত? মানে ধরো তোমার সাথে এটা হচ্ছে, কেউ ধরো তোমার সাথে কি হচ্ছে, माइंडसेट ठीक करा पहले, क्योंकि ये बात हुई आज मेरे साथ हुआ है। 10 लड़की को अपनी बहन को भी बोलोगे कि আমি একটু 300 কত 60 না 70 টাকা দিয়ে বিরিয়ানি খাচ্ছি, বোন আমার এই কাজটা করে দেবে, এটা তো ঠিক না। একটা মেয়ের সম্মান নিয়ে মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক, রেসপেক্ট ফর এভরি ওম্যান। এক্স্যাক্টলি, সেটা ছেলেই হচ্ছে মেয়ে, তবে আমি বলবো ঠিক না, এটা মানে খুব চিপ ব্যাপার হয়ে গেছে একটা। এটা নিয়ে এখন ট্রোলিং চলছে আর কি। আমি তো বলবো ছেলেটার মাইন্ডসেটই খারাপ, মানে ও ভাবলো কি করে যে একটা 370 টাকা দিয়ে একটা বিরিয়ানি খেয়ে এটা মেয়েকে পটিয়ে ফেলবে। আচ্ছা বলছি, তুমি এই যে কাজ করতে যেয়ে কিছু তো কাজ করেছো আর করছো, তোমার এই কি কি তুমি মানে
কোনো রকমে তোমার ব্যাড এক্সপিরিয়েন্স বা কি কি তুমি প্রস্তাব পেয়েও থাকো বা কি কি ফেস করতে হয় তোমাকে এই কাজের জায়গায়, তোমার এই অভিজ্ঞতা আমাদের দর্শকদের যদি জানাও, এবং মানে এখনো তুমি কি কি প্রস্তাব পাও কোনো জায়গায় যদি কাজ করতে যেয়ে, সেটাকে কিভাবে তুমি টেক আপ করো, সেই নিয়ে যদি আমাদের বলো। ফার্স্ট অফ অল, যখন কেউ আমাকে কোনো প্রজেক্টে কাজ করতে চায়, সে যখন আমাকে কন্ট্যাক্ট করে, আমি প্রথমেই জিজ্ঞেস করে নিই যে কাজটা কি ব্যাপার না ব্যাপার, মানে ডিটেলস আর কি। এবার যখন একটা মানুষ কাজ ছাড়া আর অন্য কিছু আমাকে ডিমান্ড করে বা কিছু বলে, তখন তো বোঝা যায় একটা মেয়ে, আফটার অল তো একটা মেয়ে আমি। একদম। এবার মেয়েরা তো অনেক কিছুই বুঝতে পারে যে তার অপোজিট মানুষটা কি বলতে একদম, চাইছে, sixth সেটা sense। ডিরেক্ট হোক, হ্যাঁ, যেটা ডিরেক্ট হোক চাই ইনডাইরেক্ট হোক, যেটা আপনি আমাকে বলছেন যে কি ফেস করেছি না করেছি, হ্যাঁ, অনেকেই আমাকে ডিরেক্টলি হোক চাই ইনডাইরেক্টলি হোক বলেছে, ইভেন রিসেন্টলিও একজন বলেছে, বাট আমি আমার কথায় আমি এড়ে থাকি। আমি এরম না যে বললো প্রপোজালটা খুব ভালো, অনেক টাকা পয়সার বেশ ভালোই, যাই হোক, এবার আমি তাতেও তাকে বলে দিয়েছি যে ঠিক আছে, আমি যদি করি জানাবো। আমি তো তাকে এরকম ধাম করে এরম বলতে পারবো না মুখের উপর কিছু, সে কি ভাববে। নিজেকে ওটা ওই জায়গাটাকে মানে আমি নিজে ওটার একটা পার্ট এটা। নিশ্চয়ই, আমি এটা তো ইন্ডাস্ট্রিতেও মানে অনেকেরই তো হয়, আমি ছাড়া তো আরো অনেক আর্টিস্ট আছে ঠিক। যারা এটা ফেস করে, আমি তো একা মানুষ না। সেটা সে তো বড় পর্দায় তো সুপারস্টার, সে একদম। সুপারস্টারদেরও যেটা হচ্ছে স্ট্রাগলিং অ্যাক্টরসদেরও সেম একদম, সিচুয়েশন, একদম। কারুর কম কারুর বেশি, যাই হোক। কারণ সুপারস্টাররা ওই সবগুলোকে ফেস করেছে, তৈরি হয়েছে। হয়তো অনেকেরই মানে বসে মেজে একটা মানুষ তো কি বলে হচ্ছে? থাকে, অনেকে হয়তো বলে না, আমাদের ধারণা আর কি, হ্যাঁ। কিন্তু সত্যটা কি যে কাজটা করছে সেই। সেই জানে এক্স্যাক্টলি আমি কোথায় কার সাথে কাজ করেছি, আমি একটা মানুষকে কতটা চিনি, সেটা আমি তার সাথে কাজ না করলে বা দেখা না হলে আমি কি করে তাকে জাজ করে ফেলবো। একদম, একদম। সে মানুষটা তো সত্যি কোনো সজ্জন ভদ্র লোক, কিন্তু থার্ড পার্সনের একটা ধারণা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতেই পারে। একদম ঠিক কথা। সেটা তো তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। আমি যেটা বললাম, এই যে কিছুক্ষণ আগে যেটা কনভারসেশনটা উঠলো, ওই এটা ওই বিরিয়ানির কেসটা যেটা, আমি সেটাই তো বললাম, মাইন্ডসেট সবকিছু। একদম। একটা মানুষ এটা ভালোভাবেও দেখতে পারে, খারাপ ভাবেও দেখতে একদম, পারে, ঠিক, ঠিক। অনেক কিছু নিউট্রাল হিসেবে দেখতে পারে। আমি যেরকম অনেক কেসই এরকম আছে, আমি নিউট্রাল হিসেবে চিন্তা ভাবনা একদম, করি। একদম, একদম। আমি কোনোদিনই কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে পছন্দ করি না, সেটা আমার পার্সোনাল লাইফ হোক চাই প্রফেশনাল লাইফ হোক, যাই হোক। এবার আমি যদি আমার কথা এড়ে থাকি, আমি যদি ভাবি না আই উইল স্টিক টু মাই পয়েন্ট, তাহলে এখান থেকে নড়াতে কেউ আমাকে নড়াবে না। একদম। সেটা আমি যদি বলি না আমি ওটা পরবো না, মানে আমি পরবো না এই টপিকটা, আমি যদি বলি না আমি এই ড্রেসে কমফোর্টেবল না, মানে আমি কমফোর্টেবল না, সেটা পুরোপুরি একটা ছেলে বা একটা মেয়ের উপর ডিপেন্ড করছে। কিন্তু কোনো দিন যদি ধীরে ধীরে তোমার মনে হয় যে এই ড্রেসের প্রতি বা এই কাজের প্রতি আমি একটু কমফর্ট হতে চাই, তখন কি করবে? তাহলে আগে আমি দেখবো আমি নিজে কমফর্ট কিনা, একটা কোনো এমন সে আমাকে, জোনটাকে আগে তৈরি করবে, তারপর মাঠে নামবে। হ্যাঁ অবশ্যই মাঠে নামার আগে আমাকে তো নিজেকে সেফগার্ড করতে হবে। ঠিক। আমি বললাম আমি এর বাইরে আমি মরে গেলে আমি এই কাজটা করবো না, ঠিক, ঠিক। সেটা যাই সে লাখ টাকা কেন আমাকে কোটি টাকা দিলে তো আমি সেটা করবো না। এবার যখন আমাকে কেউ কোনো বলে হ্যাঁ যে ঠিক আছে মোটামুটি এইভাবে ঠিক আছে চলেন কাজ শুটিং এ কোনোদিন যে বা যাই কাজ করতে ঝগড়া করেছো বা ঝগড়া হয়েছে? না, ঝগড়া হয়নি। এক্সপিরিয়েন্স এরকম হয়নি? না, ঝগড়া হয়নি, কারণ ঝগড়া হলে আমি কোনো এই খুলে রাখি না যে ঝগড়া হবে, সেই মাঠ আমি খুলবো কেন। সেই শুটিং এর জায়গাতে কোনো রকম খাওয়া দাওয়া থাকা নিয়ে সমস্যা, মানে এরকম কোনো ফেস করেছো যে খাওয়া দাওয়া নিয়ে হয়তো সময় মতো পাইনি বা ঠিকঠাক সার্ভিস পাওয়া যায়নি? না, আমি তো কাজটা করতে গেছি আমাদের না, আমি ওই খাওয়া দাওয়া দেখতে গেছি। হ্যাঁ, অবশ্যই আমাদের যে কোনো কর্মক্ষেত্রেই মানে একটা মেয়েকে শুধু যে একটাই কথা হয় যে আমরা ফেস করি মানে ফিজিক্যালি দিক দিয়ে, তা নয়, মানে কোনো তাকে মানে আমরা যেটাকে কুপ্রস্তাব বলি সুপ্রস্তাব বলি তা নয়, মানে ফেস করা মানে বলতে তোমাকে আমি এটাই জানতে চাইছি যে আমরা অনেক জায়গায় কাজ করতে গেলে হয়তো আমি কোনোদিন বাসে চড়িনি, কিন্তু সেই কাজটাকে করার জন্য আমাকে বাসে যেতে হয়েছে। হয়তো আমি কোনোদিন, তো সেটা তো কাজ। না না আমি বলছি এইগুলাই হচ্ছে ফেস। অনেকে কি ভাবে যে আমি কম্প্রোমাইজ করলাম, তো কম্প্রোমাইজটা ডেফিনেশন আমাদের ইন্ডাস্ট্রিতে অল্প বয়সী মেয়েরা বা অনেকে হয়তো জানে না। মানে কম্প্রোমাইজ বলতে গেলে একটা জিনিসকে বোঝায় যে কাউকে আমাকে সময় দিতে হবে, পার্সোনালি এন্টারটেইন করতে হবে। কিন্তু কম্প্রোমাইজ এই যে বললাম, ধরে নাও তুমি কোনোদিন বাসে মানে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করো না, হয়তো তুমি যে বাড়ির থেকে বিলং করো বা যে কেউ হতেই পারে, কেউ ট্রেনে হয়তো ফার্স্ট বা এরকম, এই যে আমাদের মানে লোকাল ট্রেনের ব্যাপার থাকে, তো মানুষ এই যে তার জীবনে এটা একটা বড় কম্প্রোমাইজ। সে এমন কেউ আছে দেখবে কোনোদিন ভোর 5টায় ওঠে না,
মানে লাইফে যতদিন মানে তোমার এই মুহূর্তে বয়স কত? আমার 20+। 20+। তুমি কোনোদিন জীবনে মানে হতেই পারে ভোর 5টায় উঠেছো, হ্যাঁ, মানে কাজের ক্ষেত্রে, কিন্তু অনেকের থাকে যে খুব কম ওঠে না, তো লাইফে তার কাছে ওটা বিশাল বড় স্ট্রাগল, মনে হয় যে পুরো মানে বিশ্ব ব্রহ্মাণ্ড এই হয়ে গেছে। এই যে ফেস করা গেলাকে মানে এই যে কম্প্রোমাইজ, এইগুলো হচ্ছে বিগ কম্প্রোমাইজ। হ্যাঁ, এই কম্প্রোমাইজ গুলা তো কিছু না জীবনে। আমরা অনেক কাজ যখন করতে যাই, অনেক কিছু, তারপরে ধরে নাও হয়তো আজকে এই যে 42 ডিগ্রি টেম্পারেচার, 40-42 ডিগ্রি টেম্পারেচারে একটা মেয়েকে, একটা আর্টিস্টকে কাজ করতে হয় একটা লাইটের সাথে। টেম্পারেচারটা একটা ন্যাচারালি রোদের থাকে, তার মধ্যে স্পটলাইটের হিট, লাইট থাকে, মানে বিভিন্ন জিনিসের এই যে ফেস করা, আবার বৃষ্টির মধ্যে এবং জঙ্গলের মধ্যে এবং রিক্সের মধ্যে, জঙ্গলের মধ্যে সাপ আছেন, আমরা যেমন সমুদ্রে যাই, ওটা তো একটা কি কি থাকে, একটা রিক্স, একটা আর্টিস্ট। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের এই যে মানে রাহুল একটা শুট করতে যেই তো ওনার এই ঘটনাটা ঘটলো। Exactly. তো অনেক এরকম আছে, আমি জাস্ট আমাদের এটা রিসেন্ট আমি এক্সাম্পল বললাম, তো আমরা রিক্সই নিয়ে কাজ করি না। হ্যাঁ, এবার যে মানুষটা সাফারিং লেখা থাকলে তার কপালে যদি লেখা থাকে, এইটার জন্য আমি বললাম যে এইটার আমাদের বিকল্প কি আছে। এই রকম ফেস করতে হলে তুমি নিজেকে কিভাবে সেই জায়গা থেকে দেখো। আমি যখন কাউকে বলি যে কি কি ফেস করতে হয়, অনেকে একটা জায়গায় ভেবে নেই যে মনে হয় কোনো রকম কারোর সাথে অ্যাডজাস্ট করা। দেখো অ্যাডজাস্ট একটা মাথায় আসে আমাদের, মানে পরিষ্কার কথা, একটা মেয়ের কাছে অ্যাডজাস্টমেন্ট বলতে গেলে তার কাছে তাই জিনিস সর্বপ্রথমে মাথায় আসবে যে তার কাছে আমাকে পার্সোনালি সময় দিতে হবে, কিন্তু তা না, অনেক আরো থাকে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, আজ অব্দি আমার কাজে যদি কাউকে অ্যাডজাস্ট করতে বলি, আমি কোনোদিন তাকে বলি না যে তাকে পার্সোনাল আমাকে কোনো সময় দিতে। তাকে অ্যাডজাস্ট করতে হবে কোন জায়গায়, আমি হয়তো তাকে মাছ ভাত খাওয়াতে পারবো না, আমি হয়তো তাকে 3 জনের সাথে কোনো জায়গাতে আমাদের প্রোডাক্ট থেকে অ্যারেঞ্জ করা, সবকিছু যদি আমার হয়তো তাকে অ্যাডজাস্ট করতে হবে এই রোদে। একটা কাজ করতে গেছিলাম গত বছরে, এই মহাদেবের কাজ, সবাই জানে এই ভিডিওটা যারা দেখছে, একটা মেয়েকে নিয়ে কাজ করেছিলাম, একটা মেয়ের নাম পাখি, সবাই দেখেছে। তো এই রকম টেম্পারেচারে আমরা ওই শ্যুটটা করেছিলাম, আমি সেখানে ডিরেক্টর, ওখানে আরো আর্টিস্ট আছে, সমস্ত বাচ্চা বাচ্চা কাওয়ার নিয়ে যাচ্ছে, ওখানে ওই মেয়েটা লিড কাজ করছে, অন শট ওখান থেকে এত জোর মানে আওয়াজ দিয়ে বেরিয়ে চলে, মানে তার আগে আরো 5টা শট হয়েছে, ভালো নিতে পারিনি, 1 সেকেন্ডের জন্য ওই শটটাকে আমাকে বাদ দিতে হলো। আমি ওখানে সেই মেয়েটাকে স্পট মানে ঝাড়া দিয়েছিলাম যে আর একটু তুমি এই বরদাস্ত, বলছে না আমি এই জায়গাতে থাকতে পারি না। তো ওই জায়গাতে আবার পরবর্তীতে সেই রাস্তাকে ভিজিয়ে আবার তার বিকল্প কিছু নিলাম। তো বিকল্প কিছু জিনিস থাকে নিশ্চয়ই, এইগুলা হচ্ছে ফেস করা, আর এইগুলা সমাধানটা কোথা থেকে বের করতে হবে, এইটাই যে আর্টিস্টরা করতে পারে, দ্যাট সাকসেস। যদি কেউ ভেবে থাকে, দেখো তোমার অল্প বয়স, আমি এটা বলছি, তোমার মতো মেয়েরা যারা দেখছে শুনতে, যদি কেউ ভেবে থাকে যে কারোর সাথে ঘুমিয়ে কাউকে এন্টারটেইন করে সুপারস্টার হওয়া যায়, তাহলে যারা সত্যিকারেরই যারা নির্দিষ্ট এলাকায় ব্যবসা করে বা মানে রেড লাইটের মেয়েরা, ওরা একটা সুপারস্টার হতো। স্যাক্রিফাইস হচ্ছে যে কাজ করতে গেলে এইগুলার করতে হয়, ওটা তো সাময়িক স্যাক্রিফাইস, মানুষ ওটা কোনোদিন প্রফেশনাল লোক ওই জিনিসের জন্য স্যাক্রিফাইস করতে বলবে না। এবার আমি একটা কথা বলি, একদম একটা নয়, তুমি 5টা বলবে, তোমারই শো, তুমি বলবে। আমার কি শো, ওটা তো সুপার কফি উইথ আজকে মিস্টার তুমি guest। ও হ্যাঁ, আরেকটা কথা আমি দর্শককে জানাতে চাই, মিস্টার খানের এখানে যে কফিটা, এটা সত্যিই সুপার কফি, খুব ভালো বানিয়েছে স্যার এটা। তাহলে সবাইকে আসতে খুব বলো, ভালো। আমন্ত্রণ করো, অবশ্যই। খাবে। আপনারা অবশ্যই পারলে একবার হলেও মিস্টার খানের চ্যানেলে কথা বলে যান, আপনাদের ডেইলি এক্সপেরিয়েন্স শেয়ার করে যান। উনি কিন্তু খুব ভালো কফি বানান, আমি আপনাকে বলছি। না হলেও শুধু কফি খেয়ে যাবেন। চা কফি খেতে আমার বাইরের থেকে লোক আসে, ন্যাশনাল, রাশিয়ার থেকে লোক আসে, বাংলাদেশ থেকে আসে, আমেরিকার থেকে আসে, এবং আরো ইন্ডিয়ার তো আছেই। তো এই আমার কফি আর চা মিস করবেন না, সুপার কফি উইথ মিস্টার খান। যদি শোতে গেস্ট হিসেবেও না আসেন, তো কোনো একদিন 5 মিনিটের জন্য এসে খেয়ে যাবেন বা সুযোগ দেবেন। সত্যি শুধু কফি খেতে আসা একটা মানুষ 300 কিলোমিটার দূর থেকে চলে আসবে কফি খেতে। 300 নয় 3000 কিলোমিটার দূর থেকে এসছে। বাবা, যাই হোক, হ্যাঁ, এবার যে ব্যাপারটা আপনি বললেন, অবশ্যই ফেস তো সবাইকে করতে হয়, সেটা ছেলে হোক চাই মেয়ে। আর এই যে আপনি যেটা বললেন, গরমে খুব গরম পড়েছে, যখন আমি তখনও কাজ করেছি, গরমে, বৃষ্টিতে, জলে,
তারপরে তুমি ধরে নাও আমরা কোনো একটা রিস্ক নিয়ে জঙ্গলে শুট করতে গিয়েছি, একটা রিস্ক নিয়ে আমরা সমুদ্রে শুট করতে গেছি, রিস্ক নিয়ে পাহাড়ে শুট করতে গেছি। আমি পাহাড়ে শুট করতে গেছিলাম এবছর আমরা ট্রলিতে ঝুলে শট নিয়েছি, মানে আমাদের ক্যামেরাম্যান এতটা রিস্ক নিয়ে, মানে আমরা একটা ওই জায়গাতে খুব পারমিশন দিয়েছিল না, কিছুটা দিয়েছিল আর কিছুটা, তো আমরা কিছুটা মানে ওখানে লোকাল সাপোর্ট নিয়ে আমরা কাজটা করেছিলাম। তো হ্যাঙ্গিং এ করে ওকে ঝুলিয়ে ওই শটটা নেওয়া হয়েছিল, মানে যেখানে আমাদের শটের লোকেশন সেখান থেকে ডেপথ অফ ফিল্ড পাওয়া যায় না। ডেপথ অফ ফিল্ড মানে সেখান থেকে একটু যেতে হয়, আর যে জায়গা যাবো সেই জায়গাটা একটা খাঁড়ি, তো সেখানেই ক্যামেরা নিয়ে যেত, আর সেখান থেকে ডিরেক্টরের পছন্দ ওই শটটা ওখান থেকে নিত। তাহলে কি তার বিকল্প আছে না, আমরা সেই ক্যামেরাম্যানকে হ্যাঙ্গারে ঝুলিয়েছিলাম, মানে দুই দিক দিয়ে সাপোর্টিং করার পর, যেমন আমরা সেই দড়ি হয় না রোপো স্টাইলে, রাইট, এক ধরনের রোপো টাইপের স্টাইল করে সেই জায়গাতে তাকে দিয়ে, তো আমরা কাজ করতে মাস্টার নিতে গেলে তো হবেই, তো আমাদেরকে অনেক মানে রিস্কি নিয়ে কাজ করতে। তাহলে ওখানে যদি ওই আমার ডিওপি মানে ক্যামেরাম্যান যদি স্যাক্রিফাইস না করতো, ওখানে যদি ওই আর্টিস্টটাও যদি বলতো না আমি করবো না এত রিস্কে, তাহলে সেই শটটা উঠতেই না। সেই শটটা যেটা চাওয়া যাচ্ছে, তাহলে একে অপরকে আমাদের এইগুলো হচ্ছে বিগ কোঅপারেশন বা বিগ স্যাক্রিফাইস, এইটাই হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন আমাকে কিছুক্ষণ আগে 42 ডিগ্রি গরম চলছে যখন, একদম এরকম না যে আমি কাজ করিনি, আমি গরমেও কাজ করেছি, প্রচন্ড গরম চলছে তখন, ঘেমে চান হয়ে যাচ্ছি, আমার আউটডোর কাজ আছে। এবার আমি একটা মানুষকে কথা দিয়ে ফেলেছি, হ্যাঁ তার সাথে যদি কথাই না হতো তখন আমি অবস্থা বুঝে ব্যবস্থা করতাম। এখন যদি দেখতাম এক্সট্রিম টেম্পারেচার চলছে, আমি জানি আমার শরীরের কষ্ট হবে, খারাপ শরীর যদি খারাপ হয়, এবার শরীর খারাপ হলে মানুষের সাথে কাজ দেখো, আজকে তোমার মতো বয়সের মেয়েরা এভারেজ যদি আমি বলি, আমার কাছে মানে খুব কম বেশি হলেও যদি আমি কম বলি, মানে প্রত্যেক মাসে 100-150 জনের সাথে আমার এমনি পার্সোনালি কথা হয়, তাদের এক্সপিরিয়েন্স কিভাবে তারা কাজ করতে চায়, কি করতে চায়, আমার সাথে এসে তাদের কাছ থেকে শুনি, জানি। অনেকের অনেক রকম চিন্তা ভাবনা আমি দেখি, কিন্তু আমি নিজে তাদের অনেকের চিন্তা ধারণাগুলোকে চেঞ্জ করি এবং বলিও যে দেখো এই টাইপের চিন্তা ধারণা যদি থাকে এই হবে না। মানে তাদের অনেকের চিন্তা ধারণা অনেক রকমের, অনেকের চিন্তা ধারণা কি জানো, যে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, মানে একটু ইজি হয়ে গেলেই মানে আমি হিরোইন। আবার অনেকের কিছু থাকে না, আমি এসব তো ব্যাপার, কিন্তু কোন জায়গাতে, এই যে কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম তোমাকে মনে থাকবে, যে মেয়েদের খাস করে দেখবে যখন সঠিক সময় চলে তখন ভুল ডিসিশন নেই, আর যখন ভুল সময় চলে তখন সঠিক ডিসিশন নেয়, তখন কোনোটাই হয় না। তাহলে সর্বপ্রথম হচ্ছে কোথায়, কখন, কখন, কেন, কেন, কোন ডিসিশন আমাকে নিতে হবে, এইটাই হয়ে গেছে ব্যাপার। একটা বিখ্যাত ডায়লগ আছে দেখবে, আমার এই ডায়লগ নয়, অনেক জায়গায় বলা হয়েছিল, যে একটা জায়গায় এই ডায়লগটা একটা আর্টিস্ট বলেছিল, নামটা মনে পড়ছে না আমার, যে কপড়ে সব উতারতি है लेकिन कहाँ उतारना है यही तय नहीं कर पाती है। ড্যাটি পিকচারের এই ডায়লগটা দেখবে। তো বন্ধুরা, আমরা আমাদের ওই যে শোয়ের এন্ডিং এ চলে এসেছি, যেটা আমাদের এন্ডিং পার্টের মধ্যে থাকে র্যাপিড ফায়ার, এই শোয়ের মধ্যে চলে এসেছি। তো শরণ্যা, একটু তোমার ক্লোজ যাবে এবারে তোমার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন, যেটাকে আমরা পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ, এই তোমার কিছু প্রশ্ন আমরা করব দর্শকের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। সেখানে তুমি কোনো যদি তোমার পার্সোনালি প্রশ্ন লাগে ডিফেন্ড করতে পারো, যদি ডিসক্লোজ করব বলতে চাও বলতে পারো। হ্যাঁ দাদা, একটু ক্যামেরাটা কাট হবে, কেন? ক্যামেরাটা কাট করো। ওকে, করলাম। দাদা সবকিছু তো বলেই দিলাম, আর কত কি জিজ্ঞাসা করবে আমার থেকে? না না না, আমাদের একটা শোয়ের এটা মানে এইটাই একদম কি বলা বেস্ট পার্ট, র্যাপিড ফায়ার, এইটাই শোয়ের আমাদের দর্শকরা দেখে আর কি, কারণ এটাই মানে এমন একটা জিনিস যে তোমার কিছু ব্যক্তিগত জীবন, কর্মজীবন থেকে জানতে চাইবে, আমরাও জানবো। ক্যামেরাটা না কাটা আছে, সিন এখন হচ্ছে না। তাই? আচ্ছা, এই মুহূর্তে তুমি কাজ করছো, তো মা বাবার কি এখনো বকুনি খেতে হয় বা মার খেতে হয়? অবশ্যই, মা বেশি বকে। তাই? মা বেশি ভালোবাসে না বাবা? দুজনেই সমান ভালোবাসে, বাবা বেশি। খেতে কি পছন্দ করো? বিরিয়ানি। বাহ। আচ্ছা, রান্না করতে পারো কি? একদম পারি না, এক্সেপ্ট অমলেট। আচ্ছা, ঘুমে কি লেট ঘুম থেকে ওঠো না? লেট বলতে কি বলবো, ওটা ডিপেন্ড করছে, কলেজ থাকলে এক টাইম, না থাকলে এক টাইম। খেলাধুলা কি করতে পছন্দ করো? টেবিল টেনিস লাইক করি,
আর ক্রিকেট লাইক করি। খেলাধুলার মধ্যে কাকে পছন্দ করো, কোন প্লেয়ারকে? স্পোর্টস পার্সন হুম। সেরকম ভাবে কেউ নেই, মানে সেরকম ভাবে স্পোর্টস যেহেতু দেখি না, তাও আমি যদি বলবো সচিন তেন্ডুলকর। আচ্ছা, সিনেমা দেখতে পছন্দ করো বাংলা না হিন্দি? হিন্দি। আচ্ছা, কোন হিরো তোমার আইকনিক বা কাকে ভালো লাগে? শাহরুখ খান। আরে বাহ, মনজিত লিয়া। আচ্ছা, যদি কোনোদিন জীবনে শাহরুখ খানই তোমার হিরো হয় অপোজিটে, ড্রিম। হ্যাঁ, আর তোমার ইচ্ছা কার সাথে, যদি তোমাকে যদি একটা বলা হয় যে তোমার অপোজিটে এই হিরো হচ্ছে তোমার নায়ক আর তুমি নায়িকা, কাকে চুজ করবে? শাহরুখ খান। আচ্ছা, কোন ডিরেক্টরের সাথে কাজ করার ইচ্ছা আছে? বাঙালি ডিরেক্টর আমাদের সঞ্জয় লীলা ভানসালী। সঞ্জয় লীলা ভানসালী, গুড। আচ্ছা, বন্ধুদের সাথে আড্ডা দিতে কি পছন্দ করো? হ্যাঁ, কিন্তু রোজ রোজ হয়ে ওঠে না। আচ্ছা, পাহাড় ভালো লাগে না সমুদ্র? সমুদ্র। আচ্ছা, বাড়িতে ফ্যামিলির সাথে ঘুরতে পছন্দ করো না বন্ধু বান্ধবদের সাথে? ফ্যামিলি আউটিং। আচ্ছা, বাড়িতে কোনোদিন বাং করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছো? নেভার। আচ্ছা, বাড়িতে কি মিথ্যা বলা হয় এখনো? একদমই না, একদম বলো না। সবকিছু আমার মা বাবাও জানে। আচ্ছা, বই পড়তে ভালো লাগে না মোবাইল ঘাঁটতে ভালো লাগে? সেকেন্ড অপশন মোবাইল। মোবাইল। আচ্ছা, মোবাইল ছাড়া যদি তোমাকে 2-3 দিন রাখা হয় থাকতে পারবে কোনো বাড়িতে? মনে তো হচ্ছে না, মোবাইলটা আজকাল মানে জীবনের সাথে একদম জড়িয়ে গেছে, যেটা ছাড়া থাকা যায় না। আচ্ছা, তুমি অ্যানিমেলস ভালোবাসো? মোটামুটি। স্ট্রিটের মধ্যে কোন, মানে অ্যানিমেলস এর মধ্যে কোন, মানে কুত্তা বিল্লি? ক্যাট। ও, ক্যাট ভালো লাগে, নিজেও একটা ক্যাটের মতোই দেখতে, তার জন্য। কি বলেন না স্যার। আচ্ছা, এখন কি প্রেমের প্রস্তাব পেয়েছো? রোজ। রোজ পাও? করছো? কাউরি মনের মানুষ আছে? না, তবে ক্রাশ আছে, মানে সেলিব্রিটি ক্রাশ। ও, সেলিব্রিটি ক্রাশ। তাহলে বন্ধুরা এখনো সিঙ্গেল আছে, পাইনি, একবার চান্স মেরে দেখবেন, আমি লিংকটা দিয়ে দেবো। না। মনের মানুষ তুমি এখনো চুজ করিনি। যদি তুমি জীবনে কোনোদিন মানে ডিসিশন নিতে হয়, কি টাইপের মনের মানুষকে তুমি চুজ করবে? তার কি কি গুণ থাকা দরকার? সাপোর্টিভ, কেয়ারিং, লাভিং, সব সময় এই কি করছো না করছো ওই জিনিসটা আমি পছন্দ করি না। আচ্ছা। সে যেন আমাকে আমার প্রাইভেট স্পেসটা দেয়, সে যেন রেসপেক্ট দেয় আমার প্রাইভেট স্পেসকে। সারাক্ষণ চুপচুকানি জিনিসটা আমি পছন্দ করি না। ভদ্র ছেলেকে পছন্দ করো না একটু রুড? আমি ভদ্রতেই আছি। আচ্ছা, রুড কেনা? না, ভালো লাগে না। নিজের বেশি মানে নিজের বয়সের বেশি মানে বয়ফ্রেন্ড হোক বা কেউ জীবনে যদি সাথী হয়, তাকে পছন্দ বেশি করবে না নিজের থেকে বা সেম এজ? না, একটু তো গ্যাপ ভালো লাগে দেখতে, সে যেন বড় হয় আমার থেকে। কতটা? 4-5 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, ছেলেদের মধ্যে বন্ধু বেশি, এই ছেলে বন্ধু বেশি তোমার না মেয়ে বন্ধু? সমান। ও, সমান। এরম না যে আমি অনেক বড় সার্কেলে বন্ধুত্ব রাখি, আমার হাতে গোনা, ঠিক আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমার হাতে গোনা 2 থেকে 3 জন আছে। আচ্ছা, ছেলে বন্ধুদের মধ্যে আমার স্কুল লাইফের ছেলে বন্ধুরা রয়েছে, বিকজ আমি ইয়েতে পড়ি, আমার কলেজ কোয়েড না। আচ্ছা, আমাদের তো একটা ট্রেন্ডিং চলে আমাদের সিনেমা জগতে, অভিনেত্রীর থেকে নেত্রী হয়ে যাওয়া। কোনোদিন যদি সেটা সুযোগ হয় কি করবে? আমি সেই ব্যাপারে ইচ্ছা নেই এখন। আচ্ছা, বাথরুমে ঘন্টার পর ঘন্টা ঢুকে থাকতে ভালো লাগে না বাথরুমে যতটুকু কাজ আছে করে বেরিয়ে পড়লাম, এটা? যতটুকু কাজ ততটুকু। বাহ, মানে বাথরুমে বেশিক্ষণ ঢুকে থাকার অভ্যাস নেই। না। আচ্ছা, ক্যাব বা যে আমাদের রাইড হয় 2 হুইলার 4 হুইলার, এই রাইড করেছো একা কোনোদিন? করেছি। আচ্ছা, এদের সাথে মানে কমফর্ট মানে ফিল হয় কোনোদিন যে একটা ভালো স্মার্ট ছেলে আসুক যাকে দেখে একটু যাবো বা কিছু, এই ফিলিং? একদমই না, আমি জায়গাটা গিয়ে পৌঁছোই আমার ওই অনেক, ব্যাস এইটুকুই? ওর কাছে পৌঁছে গেছি, নাও টাকা নাও, টাটা বাই বাই। বাহ। আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে কোনোদিন আড্ডা দিয়ে মানে কোনো পার্টি করতে যাওয়া বা কিছু করতে যাওয়া হয়েছে যেখানে মানে পার্টি মানে চিল পার্টি হয় যেরকম? না, এরকম? তারা নিজেরাও এরকম না, এন্ড আমি ওগুলো পছন্দ করি না। আচ্ছা, আমি পার্টি ওটাও পছন্দ আচ্ছা, করি না। এখন অবধি কি বিছনায় ল্যাদ খাওয়া হয় জেগে জেগে? হ্যাঁ, ল্যাব তো সবসময় খাচ্ছি। সব থেকে বেশি ল্যাব আসে যখন আমার পরীক্ষা চলে, মনেই হয় না বইটাকে খুলে একটু তাকাই। আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক তোমার ইয়েতে জেনে গেলাম। তাহলে এখন অবধি তোমার মনের মানুষ না, এটাও জেনে গেলাম। র্যাপিড প্রশ্নতে অনেক কিছু জানলাম। এবারে তোমার 2-একটা কর্মজীবন থেকে যেটা রয়েছে, যদি তোমার কোনো দিন মানে কি টাইপের তোমার যদি অফার আসে কাজ করতে, যদি ধরে নাও তোমাকে একটা হরর ছবি
নায়িকা ভূতনির ক্যারেক্টার দেওয়া হলো? মানে ওই মেরে ঢোল না শুন। হ্যাঁ, হ্যাঁ, ইটস আ চ্যালেঞ্জিং ক্যারেক্টার ফর মি। এবার আমি তো চেষ্টা করবো আমার 100% দেওয়ার, যে আমি যে কোনো কাজ করি, সেটা ফটোশুটই হোক, সেটা ভিডিও শুটই হোক, সেটা আচ্ছা, কোন নেগেটিভ ক্যারেক্টারে বেশি ইন্টারেস্টেড না পজিটিভ? আমি পজিটিভ ক্যারেক্টারও করেছি, নেগেটিভ ক্যারেক্টারও করেছি, দুটোতেই ভালো লাগে। এবার দেখতে হবে ক্যারেক্টারটা কি। এখানে খুব ছোটতে তোমাকে জবাব দিতে হবে, ইয়েস আর নো মতো। তুমি নেগেটিভ করতে কমফর্ট না পজিটিভ? পজিটিভ। বাস। তো থ্যাংক ইউ সারান্যা, আমাদের র্যাপিড ফায়ারে তুমি যা অংশগ্রহণ যেভাবে জবাব দিলে, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের শো এর একদম এন্ডিং এ। তো আপনাদেরকে আবার জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গে থাকবেন, এই যে সুপার কফি উইথ মিস্টার খান, এই শো দেখতে থাকবেন, এবং আপনাদের কোনো মতামত যদি থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আবার এরকম নতুন নতুন আমরা গেস্ট আমন্ত্রণ করব, আসবে, তাদের সাথে আড্ডা হবে। আর সারান্যা, তোমাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে, তুমি তোমার মতো বয়সের মেয়েরা বা ছেলেরা যারা এই ফিল্ডে পড়াশোনার ফাঁকে ফাঁকে এরকম কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বার্তা দাও, যে কিভাবে তারা নিজেকে ওই জায়গায় বা ম্যানেজ করে আসবে, তোমার একটা নিজস্ব মতামত বলবে। এবং তোমাকে এগেন আমাদের সুপার কফি উইথ মিস্টার খানের টিমের পক্ষ থেকে তোমাকে থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস, যে তোমার মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসছো, এবং তোমার ভবিষ্যৎ আরো ব্রাইট হোক, তুমি আরো ভালো ভালো কাজ করো, নাম করো, সোসাইটিতে, সমাজে একটা মা বাবার নাম উজ্জ্বল করো, নিজের উজ্জ্বল করো, এবং আমাদেরও ইচ্ছা রইলো তোমার সাথে আগামী দিনে আমরাও যেন ভালো ভালো কাজ করতে পারি। ফার্স্ট অফ অল আমি বলবো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু ইয়ার শো সুপার কফি উইথ মিস্টার খানে। আমার ডাকার জন্য খুব ধন্যবাদ। আর এই কফিটা সত্যি খুব ভালো। আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই পারলে শোতে আসবেন, এই কফিটা অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করে যাবেন। আর যেটা আপনি এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, এই প্রফেশনটা খুবই ভালো, আমি নিজেও খুব এনজয় করে কাজ করছি। তবে যারা একদম নিউ কামার, যাদের একদমই কোনো এক্সপিরিয়েন্স নেই, একদম নিউ, তাদের জন্য আমি বলতে চাই যে তোমরা যখনই তোমাদেরকে কেউ কোনো প্রপোজাল দেবে, সেটা কোনো পোর্টফোলিওর কাজই হোক বা যে কোনো কাজই হোক, যে কোনো, সেটা অ্যাক্টিং হতে পারে, মডেলিং হতে পারে, যে কোনো কিছু, আমি মনে করবো ফার্স্ট অফ অল তোমরা আগে জিনিসটা দেখো, মানে আদৌ সেটা কি কোনো ফ্রড আইডি থেকে মেসেজ এসছে বা ফোন এসছে, নাকি সেই মানুষটাকে সত্যি প্রফেশনালি তোমাকে অ্যাপ্রোচ করছে। কারণ সেই জায়গাটা আগে, নিজের সেফটিটা তো আগে, সেটা এখন আপনি ছেলে হোক চাই মেয়ে, সেফটি ইজ ফার্স্ট, নিজের সেফটি নিজের হাতে, তাই না? এবার আগে প্রোফাইলটা দেখুন, তার সে সত্যি কাজ করছে কিনা। এখন যদি আপনার ডাউট আছে, না আমার মনে হচ্ছে এনার সাথে কাজ করাটা আমার পক্ষে পসিবল না বা কিছু, পারলে তাকে স্ট্রেট বলতে পারেন। কারণ ইন্ডাস্ট্রিতে এরকম অনেক মানুষ আছে যারা ডিরেক্ট কথা পছন্দ করে। ইভেন আমি নিজেও তাই, আমি ডিরেক্ট কথাতেই ইয়ে করি। আমি এরকম জিলিপির মতো প্যাচে মানুষকে বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। করবো তো হ্যাঁ, করবো না না, উইথ রিজন। অবশ্যই তুমি জিনিসটা পছন্দ করে তাও দোনো করছো, সেরকম এই ইন্ডাস্ট্রিতে চলবে না, ওরকম ভাবে ইন্ডাস্ট্রিতে টেকা যায় না। যে তুমি হ্যাঁ বলে একটা মানুষকে না করে দিলে, ওটা ওরকম ঠিক না। আর যখন কোনো ডিসিশন নিতে হবে, যেটা হয়তো অনেকগুলো টাকার ব্যাপার, বা যখন, এবং তুমি নিউ কামার, তুমি এক্সপিরিয়েন্স হওয়া আলাদা কথা, কিন্তু তুমি যখন নিউ কামার, তোমার উচিত এই ইন্ডাস্ট্রিতে কে রয়েছে, তোমার যদি সে চেনা, তার থেকে একটু গাইডেন্স নেওয়ার, সে তোমাকে ঠিক পথে গাইড করে দেবে। আর যদি কেউ চেনা না থাকে, তাহলে অবশ্যই নিজের মা বাবার কথাটা আগে ভাববে, যে এইটা করলে আমার মা বাবা কি এটা সহ্য করতে পারবে, আমার মা বাবা কি আমাকে সাপোর্ট করবে। এবং কোনো একটা ডিসিশন, খুবই ইম্পর্টেন্ট ডিসিশন, হয়তো তুমি দেখছো এটা কোনো লাইফ চেঞ্জিং ডিসিশন, তখন অবশ্যই নিজের মা বাবাকে বা কোনো এমন কাউকে জিজ্ঞেস করবে গাইডেন্সের জন্য, যে এক্সপিরিয়েন্স আছে। এইটুকুই আমার বলার। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভালোবাসা দেবেন, আর তোমাকেও আবার থ্যাঙ্কস। তো দেখতে থাকুন সুপার কফি উইথ মিস্টার খান। কি সুপার কফি উইথ মিস্টার খান, লাইভ।